দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টারতে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, এটা 3 নম্বর ক্লাস। এর আগে পর্যন্ত আমরা যা পড়েছিলাম তাতে আমরা পড়েছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রো গ্যামেটোজেনেসিস বাকি ছিল, মেগাস্পোরোজেনেসিস পড়েছি, মেগা গ্যামেটোজেনেসিস পড়েছি, মানে ফিমেল গ্যামেট ফর্মেশন হয়ে গেছে, দেন পলিনেশনও হয়ে গেছে। তার মানে এর পরে আমাদের পড়ার যে বিষয় সেটা হলো পলিনেশন বা পরাগযোগের ক্ষেত্রে কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে, সেই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আমাদের এখন প্রথমে পড়ার বিষয় রয়েছে। আর তারপর আমরা পোলেন পিস্টিল ইন্টারাকশন এবং তারপরে ফার্টিলাইজেশন, এই 3টে টপিক মোটামুটি আজকে আমাদের পড়া হবে। ঠিক আছে, দেখো এই যে পলিনেশন বা পরাগযোগ করছে তাতে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দুটো অপশন আমরা দেখছি। তো যখন একটা প্ল্যান্ট দেখা যাচ্ছে যে সে বাইসেক্সুয়াল অথচ অথচ সে সেলফ পলিনেশন করতে চাইছে, তো সেক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য বা কি ধরনের মেকানিজমকে সে অ্যাকোয়ার করছে, মন দিয়ে শুনবে। দুটো 3 নম্বরের কোশ্চেন এখানেই রয়েছে। তাহলে একটা হলো ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য, আর একটা হলো স্বপরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। দেখো, প্রথমত ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পাশাপাশি স্বপরাগযোগের আলোচনাগুলো করে দেবো, কটা অসুবিধা হবে বলে মনে হয় না, বরং সুবিধাই হবে। প্রথমেই রয়েছে ডাইক্লিনি, কি পড়ছি আগে ভালো করে বুঝবে, তারপর পড়াটা বুঝবে। সেটা হলো যে প্রথমে আমরা পড়ছি বাঁ দিকে, যেটা বলবো সেটা হলো যে একটা প্ল্যান্ট তার ফ্লোর বাইসেক্সুয়াল হওয়া সত্ত্বেও ইউনিসেক্সুয়াল হলে তো কোনো ঝামেলাই নেই, তাহলে তো ক্রস পলিনেশনই হবে। সেটাও অবশ্য একটা অভিযোজনগত বৈশিষ্ট্য, যেমন ডাইক্লিনি। প্রথমে বলে নিই, যেখানে মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা রয়েছে, আরো ভালো বলতে গেলে মানে বললে ভালো হবে, যেখানে মেল আর ফিমেল প্ল্যান্টই আলাদা। যেমন তাল গাছের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মেল প্ল্যান্ট আলাদা, ফিমেল প্ল্যান্ট আলাদা, তাহলে সেখানে বাধ্যতামূলক ভাবে ক্রস পলিনেশন করতে হবে, একে ডাইক্লিনি বলা হয়। এটা এক ধরনের মেকানিজম বা এক ধরনের অভিযোজনগত কৌশল যা প্ল্যান্ট অ্যাকোয়ার করেছে, কারণ ওরা চাইছে না যে ক্রস সেলফ পলিনেশন হোক, চাইছে না। আর চাইছে না বলেই বিষয়টা এরকম দাঁড়ালো যে সেখানে যেহেতু একটা গাছ একটাই মাত্র এক ধরনের মাত্র ফুলকে প্রডিউস করাবে, তার মানে সেক্ষেত্রে সে বাধ্যতামূলক ভাবে ক্রস পলিনেশন করাবে, যেহেতু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, গাছটাই তো মনোসিয়াস, তাই না? তাহলে একটা গাছে একরকমই ফুল হয়, তাহলে অন্য গাছের হেল্প তো নিতেই হবে পলিনেশনের জন্য, আর তার মানেই হয়ে গেল যে সে ক্রস পলিনেশন করাবে। প্রথম বিষয়। সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো যে এখানে প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি বলে দুটো টার্ম পাওয়া যাবে। প্রোটোগাইনি ভীষণ ইম্পর্টেন্ট দুটো টার্ম, 2 নম্বরের কোশ্চেনে এগুলো আসে, সঙ্গে গোটাটা তো একটা 3 নম্বরের কোশ্চেনে আমরা আলোচনা করছি, মার্কস 3, ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। তো প্রথমে ডাইক্লিনি বললাম, তারপরে বলছি প্রোট্যান্ড্রি। একটা প্ল্যান্টের সাপোজ এটা ফুলের ক্ষেত্রে ধরো এটা ফিমেল ফ্লাওয়ারটা, হ্যাঁ, আর ধরো তার সঙ্গে মেল পার্টটা রয়েছে, তার সঙ্গে ধরো একটা মেল পার্টটা রয়েছে। তো দেখা যাচ্ছে এই যে ফিমেল পার্টটা আর মেল পার্টটার ম্যাচুরিটিতে তার টাইমের ডিফারেন্স রয়েছে। দেখা গেল যে মেল পার্টটা প্রোট্যান্ড্রি, অ্যান্ড্রো মানে হলো এই যে অ্যান্ড্রো মানে হলো মেল, প্রো মানে আগে, মানে প্রোটো মানে এখানে আগে, তার মানে মেল পার্টটা আগে ম্যাচিউর করে যাচ্ছে, ফিমেল পার্টটা সেই টাইমে ম্যাচিউর করছে না, অথচ ফুলটা বাইসেক্সুয়াল। তার মানে হওয়া উচিত ছিল সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, অথচ দেখা গেল সে এমন একটি অভিযোজনগত বৈশিষ্ট্যকে অ্যাকোয়ার করেছে যার ফলে সে বাধ্যতামূলক ভাবে তাকে ক্রস পলিনেশন করতে হচ্ছে, কারণ সেম টাইমে ম্যাচিউর করছে না। বোঝা গেল? তাহলে যদি মেল পার্ট আগে ম্যাচিউর করে তাহলে প্রোট্যান্ড্রি, আর যদি গাইনো মানে ফিমেল, যদি ফিমেল পার্ট আগে ম্যাচিউর করে তাহলে প্রোটোগাইনি।
একই রকম বিষয়। তাহলে সিঙ্ক্রোনাইজেশনের একটা মানে ডিসব্যালেন্স করিয়েছে, সিঙ্ক্রোনাইজ করছে না, মানে একই সঙ্গে ম্যাচিওর করছে না। তার ফলে এ আগে এ পরে, বা এ পরে এ আগে। তাতে তাতে কি হচ্ছে যে একটা গাছ অবশ্যই পোলেন গ্রেনটা অন্য গাছের পাচ্ছে, আবার এই ফুলটার ক্ষেত্রেও তার যে স্টিগমা সে অন্য গাছের পোলেন গ্রেনকে পেলো। ওভারঅল এই গাছগুলো ক্রস পলিনেশন করতে চাইছে। বোঝা গেল? এগুলো কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য, এগুলো অভিযোজিত হয়েছে আস্তে আস্তে। ধরো রয়েছে হার্কোগ্যামি। হ্যাঁ, হার্কোগ্যামি বলে একটা ব্যাপার রয়েছে। হার্কোগ্যামির ব্যাপারটা কি, ধরো মেল পার্ট আর ফিমেল পার্ট একই বলে আছে, বাইসেক্সুয়াল ফ্লোর, কিন্তু মেল পার্টটা ধরো, আমি কথাই বলছি, ধরো এরকম জায়গায় মেল পার্টটা আছে, এটা হলো মেল পার্টটা আর এটা ফিমেল পার্টটা। এদের মাঝখানে এমন একটা স্ট্রাকচার খাড়া করেছে না, মানে ফুলের বৈশিষ্ট্য জেনারেলি দেখা যায় যে এগুলো ওই অর্কিড টাইপের ফ্লাওয়ারদের বেশি দেখা যায়, ওদের স্ট্রাকচারালি বিশাল মডিফিকেশন থাকে, তো মানে দেখতে সবচেয়ে সুন্দর ফুল আর কি অর্কিডের। হ্যাঁ, সব মানে টেরা বেঁকা এদিক ওদিক করে এমন সব ফুলের গঠন করে না, মানে দেখতে অনেক সুন্দর হয় আর কি। যাই হোক, আমাদের ওটা বিষয় না, আমাদের বিষয় হলো যে মেল এবং ফিমেল পার্টের মাঝে এমন একটা বেরিয়ার বা বাধা তৈরি করেছে যাতে পোলেন গ্রেন কখনোই ফিমেল পার্টে, ওই গাছের পোলেন গ্রেন কখনোই ওই ফিমেল পার্টে পৌঁছাতে পারছে না। অন্য সাইড দিয়ে অন্য গাছের পোলেন গ্রেন এসে রিসিভ করবে, তার আলাদা কথা। কিন্তু এই ফুলটার ক্ষেত্রে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অথচ তবুও পারছে না মেল পার্টটা মানে পোলেন গ্রেন গুলো ওইদিকে যেতে, স্টিগমাতে পৌঁছাতে পারছে না। এই ধরনের বিষয় থাকলে তাকে হার্কোগ্যামি বলা হয়। যেমন রয়েছে হেটারোমরফোলজি। হেটারোমরফোলজি এটা কিরকম বিষয়, সেটা হলো ধরো একটা গাছের ক্ষেত্রে, ধরো এখানে মেল পার্টটা রয়েছে, এটা ধরো মেল পার্ট সাপোজ, আর এই আর এখানে ধরো ফিমেল পার্টটা রয়েছে, সাপোজ এখানে ফিমেল পার্টটা রয়েছে, তাহলে এটা ফিমেল পার্ট। তুমি যখন লিখবে তোমাকেও ফুল এঁকে এসব করতে হবে না, তুমি শুধু এরকম করে হিজিবিজি করেই বুঝিয়ে দেবে যেটা মেল একটা ফিমেল পার্ট, তাহলেই যথেষ্ট। কিন্তু এই জিনিসটা দেওয়া অবশ্যই প্রমাণ করাবে যে তুমি ভালো ছিল। বোঝা গেল? কিছুই নয়, হার্কোগ্যামি ওরকমই করে দেবে একটা, কি কার ছবি কে জানে, তবু ছবিটার মানে আছে আর কি, এইটা বোঝাতে পারলেই হবে। তো এখানে বলছি আমরা হেটারোমরফোলজির যে ব্যাপারটা বলছি, তো সেখানে কি হলো যে এর মেল পার্টটা উপরে ছিল, ফিমেল পার্টটা নিচে ছিল। ঠিক অন্য একটা ফুল আঁকলাম যার ক্ষেত্রে দেখা গেল যে ফিমেল পার্টটা উপরে রয়েছে আর মেল পার্টটা ঠিক এর সঙ্গে এক লাইনে রয়েছে, মেল পার্টটা দেখা যাচ্ছে এর পোলেন গ্রেন এখানে এসে রিসিভ করছে আর এর পোলেন গ্রেন এখানে এসে রিসিভ করছে। মানে এটা এটা এদের যে অ্যাকচুয়ালি যে লেন্থ, হ্যাঁ সেই লেন্থের ডিফারেন্স, মরফোলজিতে ডিফারেন্স এনেছে। ফলে দেখা যাচ্ছে যে সেম গাছের ক্ষেত্রে এখানে দেখো একটা অপশন হতেই পারে, মনে হতেই পারে তোমার যে এখানে যদি মেল পার্ট হয় তাহলে পোলিন গ্রেন তো স্যার এখানে ফিমেল পার্টে পড়তেই পারে, তো এখানে তো ক্রস না হয়ে সেলফি হতে পারে। এখানে নাই বুঝলাম, ঠিক আছে চলুন, যে এখানে দেখা যাচ্ছে যে মেল নিচে আছে, তাহলে মেলের যদি পোলেন গ্রেন পড়ে তো এ তো নিচে পড়ে যাবে, আর ফিমেল ওখানে রিসিভ করতে পারবে না, এটা মনে হতেই পারে। কিন্তু বিষয় রয়েছে এখানেও কিন্তু ওই টাইমের ব্যাপারগুলো হয় অনেক সময়, যে সেম টাইমে ম্যাচিউর করছে না আর সেই জন্য এইভাবে হচ্ছে না, এটাও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়টা যেটা সেটা হলো এদের লেন্থের যে আলাদা আর কি। হ্যাঁ, তো অন্য গাছের সঙ্গে লেন্থে ম্যাচ করে দিচ্ছে, হ্যাঁ অন্য মানে পার্টটা আর কি। যেমন এখানে দেখিয়েছি মেল পার্টটা ফিমেল পার্টের সঙ্গে আর ফিমেল পার্টটা মেল পার্টের সঙ্গে এখানে মানে সেম জায়গায় সেম হাইটে রয়েছে, ফলে এদের সঙ্গে পলিনেশন হচ্ছে এবং সেটা ক্রস পলিনেশনই হচ্ছে। দুটোই কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অথচ ক্রস পলিনেশন হচ্ছে। বোঝা গেল? এদিকে যেমন কিছু টার্ম আমরা পাচ্ছি যেগুলো ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য পরীক্ষায় এলে আমাদের লিখতে হবে, ঠিক এদিকে আমরা পাচ্ছি সাপোজ হোমোগ্যামি। স্বপরাগযোগেরটা কম আসে, ঠিক আছে, এটা সেলফ পলিনেশন, এটা পরীক্ষায় কম আসে, হ্যাঁ তবে এখন আসছে। হ্যাঁ, ক্রসটা বরাবরই আসে এবং এখন আসছে, এটা এখন নতুন আসতে লেগেছে আর কি, স্বপরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। হোমোগ্যামি আমরা আগের দিন পড়েছি, পলিনেশন পড়ার সময় হোমোগ্যামি আমরা পড়েছি। আর আমরা দেখেছি সেখানে যে একটা ফুলের ক্ষেত্রে সাপোজ এটা ফিমেল পার্টটা আর এর গায়ে ধরো মেল পার্টটা রয়েছে এবং এটা একই সেম টাইমে ম্যাচিউর করে, মানে এখানে তো সেলফ হতে চাইছে, তাই না? তাহলে সেম টাইমে ম্যাচিউর করা, যেখানে এখানে দেখছিলাম আমরা সেম টাইমে ম্যাচিউর না করাতে একটা সমস্যা এলো, যে তাকে ক্রস পলিনেশন করালো। আবার অনেক গাছ চাইছে কি আমি সেলফই চাই, ক্রস পলিনেশন চাই না, তাহলে সেক্ষেত্রে
দুটো পার্টকে, মেল এবং ফিমেল পার্টকে সেম টাইমে ম্যাচিউর করলো এবং এই গাছেরই পোলেন গ্রেন দিয়ে রিসিভ করালো। আর সেক্ষেত্রে অবশ্যই এখানে স্বপরাগযোগী হবে। এটাও কিন্তু অ্যাডাপটিভ ফিচার, অভিযোজনগত বৈশিষ্ট্য অবশ্যই। নেক্সট, আগের দিন দেখেছো ক্লিস্টোগ্যামি, অনুস্মিলন, আমরা বাংলায় পড়েছিলাম। হোমোগামির পরেই ছিল অনুস্মিলন, যেখানেও একটা সেক্সুয়াল রিপোর্ট মানে সেলফ পলিনেশনের একটা ভাগ ছিল। আমরা ওই ক্যামেলিনা বেঙ্গলেন্সিস বা দোপাটি এরকম ফুলগুলোর কথা বলেছিলাম, যাদের আসলে ফুলটা কুড়ি অবস্থা থেকে খুলতেই চায় না, খুলে তখন যখন পলিনেশন হয়ে গেছে তারপর, মানে কুড়ি অবস্থায় আছে, ফুলটার মেল এবং ফিমেল পার্টটা ভেতরে আছে, দুটি ম্যাচিওর করে দিয়েছে, পলিনেশন হয়ে গেছে, এরপর ফুল ফুটলো, এবার জাগবে কবে? পলিনেশন হয়ে গেছে। তাহলে যেমন ক্যামেলিনা বেঙ্গলেন্সিস এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা বলছিলাম যে মাটির নিচেও এক ধরনের ফুল হয়, সে আবার কুড়ি অবস্থাতেই থাকে। তাহলে সেখানে কুড়ি অবস্থায় একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাহলে অবশ্যই সেখানে পলিনেশন হয়ে যাবে। এই যে ডুমুরের ফুল, না আমরা বলি মানে প্রবাদ বাক্যে আমরা ব্যবহার করি, একজনকে যদি অনেকদিন দেখা না যায় তখন আমরা বলি যে ডুমুরের ফুল হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডুমুরের ফুল হয় না এমন আমরা শুনেছিলাম আগে আগে সেই ছোটবেলায়, কিন্তু তারপরে আমরা জেনে গেছিলাম না ডুমুরের ফুল হয়, ডুমুরটার ভেতরেই অ্যাকচুয়ালি ডুমুরের ফুল আছে। হুম, ডুমুরটাকে যদি আমরা ক্রস করি মানে সেকশন করি তাহলে দেখতে পাবো যে সেখানে মেল ফিমেল এবং ইনঅ্যাক্টিভ ফ্লাওয়ার রয়েছে। তার মানে ওখানে কি হয়, ওখানে এরকম হয়, প্রচুর ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় এরকম যে এখানে ফিমেল মেল পার্টটা উপরে আছে, ফিমেল পার্টটা নিচে আছে, আর কুড়ি অবস্থায় থাকছে, খুলছেই না। তো বাধ্যতামূলক ভাবে পলিনেশন হয়ে যাচ্ছে, তারপরে ফুলটা খুলছে। তো সেখানে দেখো ক্লিস্টোগ্যামিও কিন্তু সেখানে একটা উদাহরণ অবশ্যই, যে এখানে যেখানে সেলফ পলিনেশন করতে চাইছে। ও তাহলে অভিযোজনগত বৈশিষ্ট্য যে আছে এখানে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের ক্ষেত্রে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, এটা 3 নম্বরের কোশ্চেন। এটা যেহেতু মাত্র দুটোই পয়েন্ট, আসার সম্ভাবনা অনেকটা কম থাকে, হ্যাঁ এলেও ডেট ডেট করে হয়ে যাবে, কিছু করার নেই। আবার যদি আসে এর সঙ্গে একটা এক জুড়ে দিয়ে 3 হতে পারে, লাস্ট ইয়ার দিয়ে নাও যেমন করে দেওয়ার, ঠিক আছে? তো আসতেই পারে, দুটি পরীক্ষা আছে, বুঝা গেল? তাহলে এই হলো দুটো 3 নম্বরের কোশ্চেন। কোনো বুঝতে অসুবিধা নাই কিছু? নেক্সট টপিকে আমরা যাব। আচ্ছা দেখো, নেক্সট টপিক খুব ভালো করে বুঝতে হবে, এটা তো খুব সহজ ছিল, এটা কিছু নাই। নেক্সট টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক এবং একটু মন দিয়ে ভালো করে শুনতে হবে। সেটা হলো পোলেন পিস্টিল ইন্টারাকশন। পোলেন পিস্টিল ইন্টারাকশন, ঠিক আছে? দেখো পোলেন কি সেটা তো আমরা জেনে গেছি, পোলেন গ্রেন বা পরাগরেণু কি সেটা আমরা জানি। পিস্টিল, পিস্টিল মানে হলো অ্যাকচুয়ালি ফিমেল পার্ট, যেটা সেটাকে পিস্টিল বলা হয়। তার মানে যে ক্ষেত্রে কথা বললে হবে না, এক্ষেত্রে আমাদের সেইভাবে আমাদের কোনো আহ, মানে বেশি করে ওভিউল দেখানোর কোনো প্রয়োজনই নাই, সেই জন্য আমরা একটা ওভিউলই থাকছি, বোঝা গেল? কারণ ওভিউলটা আমাদের সঙ্গে এখন বিষয় কিছু না। তাহলে এর মধ্যে রয়েছে এমব্রায়ো স্যাক, যা আমরা আগের দিনে দেখে ফেলেছি, এমব্রায়ো স্যাক রয়েছে এবং এর মধ্যে 8টা টোটাল নিউক্লিয়াস রয়েছে, এই পর্যন্ত আমরা দেখেছি, ঠিক আছে? এটাও আমাদের পড়ার জায়গা নয়, এটাও আমাদের জায়গা নয় এখানে। এটা ছিল কি স্টিগমা, আর এটা ছিল স্টাইল। তাহলে বিষয় হলো এটা ওভারি, তাহলে একটা ফুলের ক্ষেত্রে একটা ওভিউল প্লাস স্টাইল স্টিগমা, এটা নিয়ে হয় পিস্টিল। তাহলে এখানে পোলেন পিস্টিল ইন্টারাকশন, বিষয়টা হলো যে যখন একটা ফুলের ক্ষেত্রে পলিনেশন হচ্ছে তখন তো তার কোনো ঠিকানা নেই যে কোন পোলেন গ্রেন এসে পড়বে। তো দেখা গেল এটা যদি ধরো জবা গাছ হয়, তাহলে সেখানে কুল গাছেরটা পড়লো, বেল গাছেরটা পড়লো, তাল গাছেরটা পড়লো, যে কোনো গাছের পড়তে পারে। তাহলে সেখানে তো নির্দিষ্ট ভাবে কিছু করা নাই, বলা নাই যে কে সেখানে রিসিভ করবে। তার মানে সমস্ত ধরনের গাছের পোলেন গ্রেনই কিন্তু পড়তে পারে, সেটা আমাদের জানা নাই। এবার বিষয় হলো যে এখানে যে ইন্টারাকশনটার মাধ্যমে এখানে
ডিনোট করবে যে এগুলোকে আমি জার্মিনেট করতে দেবো আর ওগুলোকে আমি জার্মিনেট করতে দেবো না। সেটাই হলো পোলেন পিস্টিল ইন্টারাকশন, যার থ্রু দিয়ে এখানে রেকগনাইজ করে, আইডেন্টিফাই করে যে কোন পোলেন গ্রেন গুলোকে জার্মিনেট করতে দেব আর কোনগুলো দেবো না। এখন তুমি যদি মনে মনে ভাবছো, সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছি, যে জবা গাছ যদি হয় তাহলে জবা গাছের গুলো রাখবে, বাকিগুলো নষ্ট করে দেবে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, তবে আরেকটু আগে গিয়ে ভাবতে হবে। সেটা হলো অন্য গাছের গুলোকে তো নষ্ট করবেই করবে, ইভেন অনেক জবা গাছেরও নষ্ট করে দেবে। কারণ এখানে এখানে জেনেটিক্যাল রেগুলেশন আছে। সুতরাং এখানে জবা গাছেরটা, মানে জবা গাছ তো অন্য গাছের পলিন গ্রেনগুলোকে নেবেই না, জবা গাছ অনেক জবা গাছেরও নেবে না। এটাই আমাদের বুঝতে হবে যে পোলেন পিস্টিল ইন্টারাকশনের মাধ্যমে এটা সম্ভব হয়। কিভাবে রেকগনাইজ করে যে এই পোলেন গ্রেন গুলোকে জার্মিনেট করতে দেব আর বাকিগুলোকে দেব না। বোঝা গেল? তাহলে পোলেন কি আমরা অলরেডি বুঝতে পেরেছি, পিস্টিল কি বুঝতে পেরেছি, তাদের মধ্যে ইন্টারাকশন হবে। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেনে আসে, বরাবরই আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে এখান থেকে আসে এবং অনেকটা লিখতে হয়। হ্যাঁ, একটু ভালো করে শুনবে। দেখো, প্রথমেই যখন পোলেন গ্রেন গুলো এখানে এসে পৌঁছানোর পর তো ইন্টারাকশনটা শুরু হবে। আর সেই জন্যই প্রথমেই আমাদের একটা টার্ম শুনতে হবে, সেটা হলো ইনকম্পাটিবিলিটি। ইনকম্পাটিবিলিটি মানে অসাযুজ্যতা, বাংলায় হলো অসাযুজ্যতা। সেটা কি? ওই যাদেরকে রিজেক্ট করবে, যার মানে হলো যাদেরকে রিজেক্ট করবে, সেটা হলো অসাযুজ্যতা। ওকে, তো এটা হতে পারে দু রকমের। একটা হলো ইন্টার স্পেসিফিক, ইন্টার স্পেসিফিক, আর একটা হলো ইন্ট্রা স্পেসিফিক, ইন্ট্রা স্পেসিফিক। ইন্টার স্পেসিফিক মানে হলো যে বাকিদের, মানে জবা গাছেরটা জবা গাছ বাদ দিয়ে বাকিগুলো, ফুল গাছেরটা ফুল গাছ বাদ দিয়ে বাকিগুলো, তাদেরকে নষ্ট করে দেবে, তাদেরকে রেকগনাইজ করবে না, তাদেরকে পারমিশন দেবে না। এই ধরনের অসাযুজ্যতা, অসাযুজ্যতা মানে হলো যাদেরকে এখানে জার্মিনেট করতে পারমিশন দেবে না, সেই যে ধর্ম বা প্রক্রিয়া, তাকে বলা হয় অসাযুজ্যতা। তাহলে এখানে যাদেরকে দেবে না, সেটা যদি অন্য গাছের পোলেন গ্রেন হয়, অন্য প্রজাতির পোলেন গ্রেন হয়, তাহলে সেখানে তাকে জার্মিনেট করতে দেবে না, তাকে বলা হয় ইন্টার স্পেসিফিক ইনকম্পাটিবিলিটি। আর সেকেন্ডটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা নিজের গাছের পোলেন গ্রেন গুলোকেও জার্মিনেট করতে দেবে না, এবং সেগুলো সব নয়। কোনগুলো সেগুলো বোঝার জন্য আরেকটা জিনিস পড়তে হবে, বুঝতে হবে। সেটা হলো গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্পাটিবিলিটি। আরেকবার, গ্যামেটোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্পাটিবিলিটি আর স্পোরোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্পাটিবিলিটি। ঠিক আছে, স্পোরোফাইটিক, দু রকমের বিষয় রয়েছে, একটা গ্যামেটোফাইটিক, একটা স্পোরোফাইটিক। তাহলে এটাই যদি বিষয় হয়, তাহলে তো আমাকে আগে উদ্ধার করতে হবে। অনেকবার উদ্ধার করানোর চেষ্টা করেছি যে গ্যামেটোফাইটিক বডি আর স্পোরোফাইটিক বডি হোক। তাহলে আরেকবার, গ্যামেটোফাইটিক বডি আর স্পোরোফাইটিক বডি, এই লাস্ট টাইম একবার হবে, কারণ এরপরে আর গোটা 12-এ এসব জিনিস আসবে না। 11-এ যা এসেছিল আমরা আগেও বারবার বোঝানোর চেষ্টা করেছি, আর একবার শেষ বোঝাবো। সেটা হলো, কারণ এইগুলোর উপর ডিপেন্ড করে বাকিগুলো বুঝতে, মানে তোমাকে বুঝতে হবে। এগুলো যদি কেউ আটকে যে থাকে, তাহলে তো বাকিগুলো হবে না। সেটা হলো, একটা আম গাছকে যখন আমরা দেখছি, তাহলে আম গাছটাকে আমরা ওই আম গাছ হিসাবেই আম গাছটাকে আমরা চিনি। মানে আম গাছের যে আরেকটা জেনারেশন বলছেন যে যদি স্পোরোফাইটিক হয়, তাহলে গ্যামেটোফাইটিক কখন আসে, এটা নিয়ে আমরা খুব ধোঁয়াশার মধ্যে থাকি। তো আমরা সেখানে বলেছিলাম যে যত অ্যাডভান্স প্ল্যান্ট, তত তার স্পোরোফাইটিক বডি, মানে হলো রেণুধর দশা, স্বাবলম্বী। লিঙ্গধর দশা মানে গ্যামেটোফাইটিক বডি, ওই স্পোরোফাইটিক বডির উপর ডিপেন্ড করে থাকে। বোঝা গেল? যেখানে লোয়ার ক্লাসে দেখি যে স্পোরোফাইটিক বডি ডিপেন্ডস আপন গ্যামেটোফাইটিক বডি, সেখানে হায়ার প্ল্যান্টসে দেখি যে গ্যামেটোফাইটিক বডি ডিপেন্ডস আপন স্পোরোফাইটিক বডি। তার মানে অ্যাডভান্স হতে গেলে তার ক্রাইটেরিয়া হলো যে স্পোরোফাইটিক বডি স্বাবলম্বী হতে হবে, গ্যামেটোফাইটিক তার উপর ডিপেন্ড করে থাক। ঠিক আছে, যখন আমরা মাইক্রোস্পোরোজেনেসিস দেখেছি, মানে যার থ্রু দিয়ে
পোলেন গ্রেনটা তৈরি হয়েছে, পোলেন গ্রেন। আর সেদিনই আমরা দেখে ফেলেছি যে এই পোলেন গ্রেনই অ্যাকচুয়ালি মেল গ্যামেটোফাইটিক বডি, গ্যামেটোফাইটিক বডি। তাহলে তুমিই বলো, আম গাছের ওই আম গাছটা ছাড়া কোনোদিন আর কোনো গাছ দেখতে পাবো যার গ্যামেটোফাইটিক বডি খুঁজে বেড়াচ্ছি আমি? কারণ ওর যখন ফুল এসছিল, মুকুল এসছিল, যখন ওই গাছটার ফুল ধরেছে, তখনই পোলেন গ্রেন তৈরি হয়ে গেছে। জবা গাছের যেটা আমরা হাত দিলেই বুঝতে পারি পাউডারের মতো লেগে যায়, হ্যাঁ, তো ওটা পোলেন গ্রেন, তো ওটাই তো গ্যামেটোফাইটিক বডি। তা তুমি আবার আলাদা করে কোথায় জবা গাছ খুঁজে পাবে? বোঝা গেল? তাহলে পোলেন গ্রেনটাই অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটিক বডি। কেন বলছি? কারণ স্পোরোফাইটিক বডি স্পোর তৈরি করে, আর গ্যামেটোফাইটিক বডি গ্যামেট তৈরি করে। তাহলে এর ভিতরে গ্যামেট তৈরি হয়, সেটা একটু পরেই দেখবো আমরা। কারণ মাইক্রো গ্যামেটোজেনেসিস আমাদের বাকি আছে, কিছুই বাকি নেই, 2 লাইনে সারা হয়ে যাবে। ঠিক আছে, কারণ হয়েই আছে প্রায় সব, 2 লাইনে সারা হয়ে যাবে, সেই জন্য মাইক্রো গ্যামেটোজেনেসিস পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তাহলে পোলেন গ্রেনটা যেহেতু গ্যামেট প্রডিউস করবে, তাহলে পোলেন গ্রেনটাই হলো গ্যামেটোফাইটিক বডি। ক্লিয়ার? তাহলে আমরা স্পোরোফাইটিক বডি আর গ্যামেটোফাইটিক বডি আবার একবার ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখনো যদি ডাউট থাকে তাহলে এখনো ক্লিয়ার করতে পারি, হ্যাঁ, এর পরে কিন্তু আর হবে না। হ্যাঁ, বোঝা গেছে? তোমরা বুঝেছো? ইমরানা, দোয়েল, আর কে কে রয়েছে, সামিম। ঠিক আছে, মানে বুঝে গেলে আর কিছু করার দরকার নাই, না বুঝে গেলে হাত তুলবে। হ্যাঁ, বুঝে গেলে কিচ্ছু করার দরকার নাই। ওকে, ঠিক আছে, চলো দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, সেটা হলো কাশ্মীর থেকে ফিরে আসার গল্প অত ভাবে শেষ হবে? অনেক গল্প আছে। বিষয়টা হলো এরকম, সেটা হলো ধরো এখানেও দেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। চলো এখানে দেখো, ধরো এই গাছের জন্য আমরা একটা কালার চুজ করলাম, যেটা এই গাছের জন্য, হ্যাঁ, লালটাই চুজ করলাম, বেশি স্পষ্ট হচ্ছে। বাকি যে কালারের পোলেন গ্রেন গুলো ছিল, আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ, এসব বাদ দিয়ে দিস, কারণ সেটা এখানেই ক্যান্সেল হয়ে গেছে। ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি কিভাবে এদেরকে ড্যামেজ করে? কারণ এখানে স্টিগমা রিজিয়ন থেকে কিছু এনজাইম সিক্রেশন হয়, যা যা বাকি পোলেন গ্রেন গুলোকে, যারা কম্প্যাটেবল হলো না, তারা নষ্ট হয়ে যাবে। মানে কেউ ধরো তুমি কোন একটা জায়গায় ধরো ভর্তি হয়েছো, পড়তে যাচ্ছ, তুমি যদি সেখানে অ্যাডজাস্ট করতে না পারো, তার মানে তুমি কম্প্যাটেবল না, তুমি সেই জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করছো না। বোঝা গেল? তো তার মানে ইনকম্প্যাটিবিলিটি। তো এখানে অন্য গাছের পোলেন গ্রেন গুলো ইনকম্প্যাটেবল হয়ে গেল, এর জন্য প্রযোজ্য না, সেই জন্য তাদেরকে রেখে লাভ নেই, তাদেরকে স্টিগমা রিজিয়ন থেকে এনজাইম সিক্রেশনের মাধ্যমে তাদেরকে সব ড্যামেজ করলো। তাহলে ওই গল্প শেষ। সেকেন্ড গল্প, যে নিজেদের গুলো কাদেরকে জার্মিনেট করতে দেবে আর কাদেরকে দেবে না। দেখো এখানে খুব সিম্পল ব্যাপার, সেটা হলো গ্যামেটোফাইটিক বডি হ্যাপ্লয়েড আর স্পোরোফাইটিক বডি ডিপ্লয়েড। এই নিয়ে যদি কারো কনফিউশন থাকে বলবে। যদি আম গাছেরই ধরি, তাহলে গোটা আম গাছটা তো স্পোরোফাইটিক বডি ছিল, আর আম গাছের যে পোলেন গ্রেন হয়েছে সে গ্যামেটোফাইটিক বডি, সেই হিসাবে, তাই তো? তাহলে এখানে পোলেন গ্রেনের কথা বলা হচ্ছে, ওখানে লেখাই আছে পোলেন গ্রেন ইকুয়াল টু গ্যামেটোফাইটিক বডি, তাহলে এটা গ্যামেটোফাইটিক বডি। তার মানে এখানে যে পোলেন গ্রেনটা পড়েছে, একটু বড় করে করলাম, হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড পোলেন গ্রেন এখানে পড়েছে। এইবার দেখো, একটা গাছ তার নিজের প্রজাতির পোলেন গ্রেন পেয়েছে, অথচ তাকে জার্মিনেট করতে দেবে না, এমন বাধ্যবাধকতা কি আছে যে নিজের গাছের পোলেন গ্রেনকে পেয়েও সে জার্মিনেট করতে দেবে না? সেটা হলো, ধরো এইটা তো ফিমেল পার্ট, ব্লু কালারেরটা, আর যেটা টুয়েন, টুয়েন মানে এটাই বুঝি আমরা যে দুটো সেট, মানে সব জিনেরই দুটো করে সেট আছে, মানে হ্যাঁ দুটো সেট আছে। এস, এই যে এস কথাটি এখানে ইউজ করা হয় ওই কম্প্যাটিবিলিটির জন্য, তাহলে দুটো এস থাকবে। বোঝা গেল? দুটো এস থাকবে। এবার এখানে ধরো এর ক্ষেত্রে জেনেটিক রেগুলেশন এইভাবে আছে, ধরো S1 আর S2, তাহলে S1 আর S2 কেন বলছি? কারণ টু এন কন্ডিশন বলে দুটো এস লিখেছি। এবার
শুধু এস লিখে রাখলে তো কোনো কিছু বোঝা যাবে না। 1 2 3 4 ABCD যাই ইচ্ছা ইউজ করো, কোনো অসুবিধা নেই। মানে এমন নয় যে বইয়ে 1 2 ইউজ করেছে বলে তোমাকে 1 2 করতে হবে, ABCD করো, মার্ক করো শুধু, যেটা আলাদা। তাহলে S1 S2 করেছি আমরা। তাহলে এবার দেখা গেল যে এখানে যে জবা গাছের পোলেন গ্রেনটা পড়েছে সেটার ক্ষেত্রে S1 রয়েছে, S1 রয়েছে। আর আরেকটা পোলেন গ্রেন পড়েছে, সেটা রয়েছে S2। তো সেখানে এই গাছ একেও ক্যান্সেল করবে, একেও ক্যান্সেল করবে, কারণ কোনো নতুন কিছু আনছেই না। করতে চাইছে জেনারেলি আমরা পোলেন পিস্টিল ইন্টারাকশনে যা বুঝতে চাইছি সেটা হলো ক্রস পলিনেশনের ক্ষেত্রে। তাহলে ক্রস পলিনেশনের উদ্দেশ্যটাই ছিল কি, যে নতুন কিছু ক্যারেক্টারকে নিয়ে আসা। তাহলে S1 S2 এর নিজেরই আছে, ও আবার কি নিয়ে এসছে নতুন, S1 S2 তো এসছে। তাহলে সেম যখন জেনেটিক্যাল কনফিগারেশন আছে তাকে ও রিসিভ করবে না। আশা করি বুঝে গেছো এবার। তার মানে এখানে যদি আমি S3 দিয়ে দিই তাহলে ওটার ক্ষেত্রে ক্রসই থাকলো, কিন্তু এ অ্যালাউ করবে। তার মানে একে এ জার্মিনেট করার সুযোগ দেবে, এই জার্মিনেশন করবে। তার মানে S1 S2 বাদ দিয়ে যা আসবে সেম জেনেটিক কনফিগারেশন ছাড়া বাকি যা আসবে তাদেরকে অ্যালাউ করবে। এটা হলো গ্যামেটোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। যদি না হয় তাহলে, এটা নয় মানে এটা হয়ে গেল তো, এটা নয় এই যে এটা করতে দিল না এটা, কারণ আমরা করতে না দেওয়াটা বলছি, দেওয়াটা তো বলিনি। তাহলে এখানে যে S1 S2 পোলেন গ্রেন গুলো ক্যান্সেল হয়ে গেল, মানে ওই আর কি স্টিগমা রিজিয়ন বার করে দেবে এনজাইম, তো এনজাইমের ফলে ডিগ্রেড করে যাবে, নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তার মানে সেম বিষয় দাঁড়ালো। এবার দেখো স্পোরোফাইটিক বডির ক্ষেত্রেও কিন্তু বিশাল কিছু তুমি ব্যাপার পাবে না, মানে আলাদা কিছু পাবে না, বিষয়টা এরকমই, তুমি বইয়ে তো এরকমই পাবে। হ্যাঁ, সেটা হলো S1 S2 আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে কন্ট্রোলটা করছিল না, এই কন্ট্রোলটা স্টিগমা রিজিয়ন করে। কখন? যখন গ্যামেটোফাইটিক বডি ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি পড়ছি, তখন সেটা স্টিগমা রিজিয়ন কন্ট্রোল করে। আর বা তুমি বলতে পারো আরেকটা জিনিস, সেটা হলো পোলেন গ্রেন দ্বারা কন্ট্রোল হচ্ছে। দেখো ভালো করে বুঝবে, এখানে যে পোলেন গ্রেনটা বাদ গেল তার নিজেরও দুঃখ পাওয়ার কিছু নাই, নিজের মতো সেই চাইছে না যে আমি গ্রো করি এখানে, কারণ ওভারঅল বিষয়টা একটু ব্রড সেন্সে ভাবা হচ্ছে। এখানে জবা গাছ তাদের কথা ভাবছে, পোলেন গ্রেনটা ভাবছে না আমি জার্মিনেট করবো কিনা। গ্যামেটোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি যখন হচ্ছে না, তখন পোলেন গ্রেনটা কন্ট্রোল করছে, পোলেন গ্রেন কন্ট্রোল করছে। বোঝা গেল? সেই জন্য তো গ্যামেটোফাইটিক নাম আছে। আর যখন সে এ কন্ট্রোল করছে না, তখন সেটা স্পোরোফাইটিক। দুটোর ক্ষেত্রেই সেম জিনিস থাকবে, বুঝতে যেন অসুবিধা না হয়, দুটোর ক্ষেত্রেই সেম জিনিসই থাকবে। ওইখানেও বলবে একই কথা, S1 এখানে জার্মিনেট করবে না, S2 করবে না, তুমি S3 S4 দিয়ে করতে পারো, একই বিষয়। কিন্তু বিষয়টা এটা, যখন পোলেন গ্রেন ব্যাপারটাকে কন্ট্রোল করলো তখন আমরা এটাকে গ্যামেটোফাইটিক ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি বলছি। আর যখন এই ফিমেল পার্ট গোটাটাই টুয়েন, তাহলে স্টিগমাও টুয়েন, স্টাইলও টুয়েন, আর ওভারিও টুয়েন, সব গোটা বডি তো টুয়েন। তাহলে এ যখন কন্ট্রোল করলো তখন সেটা স্পোরোফাইটিক ইন্ট্রা স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। বোঝা গেল? হয়ে গেছে, ইনকম্প্যাটিবিলিটি হয়ে গেছে, পোলেন পিস্টিল ইন্টারাকশন হয়নি, কিন্তু ইনকম্প্যাটিবিলিটি বিষয়টা হয়ে গেছে। কারণ অসুবিধা হলো বলো? তাহলে আরেকবার ফাইনাল বলে দিচ্ছি, সেটা হলো যে পোলেন গ্রেন অনেক গাছেরই আসবে কিন্তু সবাইকে পারমিট করবে না। এই যে পারমিট না করা, এটাকে বলা হয় ইনকম্প্যাটিবিলিটি, মানে এর জন্য সে যোগ্য না। তাহলে অযোগ্য গুলোকে বাদ দেবে। এবার অযোগ্য কারা? প্রথম অযোগ্য যেগুলো সেম স্পিসিসের না, তারা অযোগ্য। আর দ্বিতীয়ত তারা যারা সেম জেনেটিক কনফিগারেশন নিয়ে এসছে, তারা সব অযোগ্য। এবার এই অযোগ্যদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাকচুয়ালি দুই ভাবে নিয়ন্ত্রণ করছে বলে দুই ভাগে ভাগ, একটা গ্যামেটোফাইটিক একটা স্পোরোফাইটিক। যখন পোলেন গ্রেন ব্যাপারটাকে কন্ট্রোল করলো, যে আমি তো S1 নিয়ে এসেছি, তাহলে এখানে S1 S2 তে গিয়ে পড়ে গেছি। দেখো পোলেন গ্রেন তো পোলেন গ্রেনের তো পা নাই, ডানা নাই, আর ফ্লাজেলাও নেই, ও তো নিজে আসেনি, কাউরির দ্বারা চলে এসছে। এসে দেখছে আমি যদি একে আমার নিউক্লিয়াসটাকে ডোনেট করি তাতে এই গাছের কোনো উন্নতি হবে না, সে তো একই পড়ে থাকবে ধার ধারে।
সুতরাং আমি জার্মিনেট করে লাভ নেই, আর অনেকজন এসছে তাদেরকে জার্মিনেট করার সুযোগ দেওয়া হোক। বোঝা গেল কি বললাম? তো যখন পোলেন গ্রেনটা কন্ট্রোল করলো না, তখন সেটা গ্যামেটোফাইটিক। আর সেই কনফিগারেশন, সেই কন্ট্রোল যখন এই বডি করলো না, তখন সেটা স্পোরোফাইটিক ইন্টারস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। আশা করি বুঝতে পেরেছো। আর নেক্সট যাওয়া যাক। তাহলে ইনকম্প্যাটিবিলিটির ব্যাপার আমরা বুঝলাম। এরপর এরপর কি হবে? আচ্ছা, যারা বাদ যাক তারা বাদ গেল, ঝামেলা মিটে গেল। এবার যারা রইলো তাদেরকে নিয়ে আলোচনা হবে। তাহলে S1 বাদ গেছে, চলো বাদ দাও। এবার S3-র মতো এরকম অনেকে এসে পড়েছে, মানে যারা S4, S5, S6 এরকম অনেকে এসে পড়েছে। এখানে আমরা একটা মাত্র ওভিউলকে দেখিয়েছি, যার মানে দাঁড়ালো এই ওভারিটা যখন ম্যাচিওর করবে তখন সেক্ষেত্রে একটাই মাত্র বীজ হবে। ওভিউল ইকুয়াল টু সিড, ওভার ইকুয়াল টু ফ্রুট। তাহলে এই ওভারিটার ক্ষেত্রে এই ডিম্বাশয়ের ভেতরে একটাই ডিম্বক এঁকেছি, তার মানে দাঁড়ালো এই ডিম্বাশয়টা যখন ফলে পরিণত হবে, এই ডিম্বকটা তো একটাই আছে। তুমি ইচ্ছা করলে 5টা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, আমাদের লাগবে না ফালতু সব করে কি করবো, সেই জন্য একটা বুঝতে সুবিধা হচ্ছে। এবার বিষয় হলো, এটা ধরো S4, এটা S5, তার মানে সবারই এখানে জার্মিনেট করার সুযোগ রয়েছে। এইবার এখানেও লড়াই চলে। কেন চলবে না? কারণ ওই যোগ্যতমের উদ্বর্তন যে ব্যাপার বলা আছে তো সব জায়গাতেই প্রযোজ্য। সেই জন্য মাধ্যমিকে একবার ছেঁকেছে, এরপর উচ্চ মাধ্যমিকে আরেকবার ছাঁকবে, গ্রাজুয়েশনে আরেকবার ছাঁকবে, মাস্টার ডিগ্রিতে আরেকবার ছাঁকবে। তাহলে এই ছাঁকনিতে যখন ছাঁকে না, তখন অবশ্যই ভালো ছেলেরা উঠে আসে। যদি এসবের কেস না থাকে তাহলে ভালো ছেলেরা উঠে আসে, খারাপ ছেলেরা চলে যায়। খারাপ ইন দ্য সেন্স যে এখানে মেরিটের কথা চলছে, হ্যাঁ, মানে মনের দিক দিয়ে খারাপ বা কিছু চলেনি, মেরিটের কথা চলছে। তাহলে সব জায়গাতেই যোগ্যের এইভাবে হয়। দেখবে কয়েকদিন ধরে আমরা আনন্দবাজার পত্রিকায় বারবার বেরোচ্ছে মেডিকেল কলেজে আবারও লেনদেনের সন্ধান, ঠিক আছে, আজকেও বেরিয়েছে। হ্যাঁ, মেডিকেল কলেজে আবারও লেনদেনের সন্ধান, সেটা মেডিকেল কলেজ নিজেরাই মেনে নিচ্ছে যে হ্যাঁ হয়েছে। তার মানে যেটা যেটা আগে হতো তার জন্য এনটিএর ঘাড়ে চাপালো ব্যাপারটাকে, হ্যাঁ, দায়িত্বটাকে। এখন আবারও আমাদের দেশ তো হবেই, করাপশন আটকানো মুশকিল আছে, তো এটাই আমাদের ভরসা। হ্যাঁ, তো সেখানে আবারও দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজে টাকা পয়সা দিয়ে ঢুকে যাচ্ছে লোকজন, লোকজন মানে ছেলে পেলে পড়তে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আর তারা যখন ডাক্তার হবে তখন মানুষ মারবে, স্বাভাবিক ব্যাপার। কারণ কারণ ফিল্টারটা তো ছাঁকা হয়নি, তাই না? না ছেঁকে ঢুকেছে তো হবেই সমস্যা। তাহলে এখানে বিষয় হলো এই তো, একটাও বাড়তি কথা বলতে নাই, তাহলে আটকানোর জন্য আমার 10 মিনিট টাইম দেয়। মানে গল্প করবো বললে হবে, এটা আছে বলে নাই, এটা বাড়তি কথা বললি আরম্ভ করতে হবে। এবার বিষয়টা হলো যে যারা এখানে মানে ওকে সিগন্যাল দিয়েছে, যারা এখানে অ্যালাউ বলে দিয়েছে, তাদের মধ্যে এবার কম্পিটিশন হবে। যদি একটা যদি ওভারি মানে ওভিল হয়, তাহলে সেখানে তো একটাই মাত্র এগ আছে, আমরা সেগুলো জানি, একটাই এগ আছে, দুপাশে দুটো সাইনাইড আছে। আগের দিনেরটা না পড়ে আজকেরটা পড়তে হলে কোনো মানেই হয় না। আর নিচে তিনটে অ্যান্টিপোডাল সেল আছে, তাহলে গ্যামেটটা এখানে মাত্র একটা, গ্যামেট মাত্র একটা এখানে। তাহলে একটা গ্যামেটের জন্য তো একটাই ফিমেল গ্যামেটের জন্য একটাই তো মেল গ্যামেট লাগবে, কিন্তু আসছে তো অনেকজন। তার মানে আবারও সেই কম্পিটিশন ছোটাছুটি করছে, কে আগে এসে পৌঁছাতে পারবে। যে আগে এসে পৌঁছাতে পারবে সে এসে ফিউজ করবে, সাধারণ ব্যাপার। সেই যোগ্য যোগ্য বলি তো আগে আসতে পেরেছে, তাই না? ছুটে ফার্স্ট হয়েছে, তার মানে সে যোগ্য। এইভাবেই তো যোগ্যতা নির্ধারণ হয়। তাহলে লড়াই কিন্তু সব জায়গাতেই আছে, কম্পিটিশন সব জায়গাতেই আছে, এখানেও ব্যতিক্রম নাই, এখানেও কম্পিটিশন চলছে। কিন্তু এখানে অনেক কিছু ব্যাপার আছে। কেমন? দেখো, সেটা হলো যে এখানে এই যে স্টাইলের ভিতরে যে অংশটা, সেটা কিছু কিছু গাছের ক্ষেত্রে সেটা হলো হতে পারে, মানে ফাঁপা হতে পারে, ফাঁকা হতে পারে। আবার অনেক গাছের ক্ষেত্রে এটা সলিড হতে পারে, যেমন সেল দিয়ে মোটামুটি ভরে দিলাম। দুটো অপশনই থাকতে পারে বিভিন্ন গাছের ক্ষেত্রে। আমরা তো কোনো গাছের নাম নিয়ে করছি না, আমরা সপুষ্পক উদ্ভিদের জনগণন পড়ছি, তো সব গাছেরই কম বেশি আলোচনা হচ্ছে। তাহলে দুটো বিষয়ই আলোচনা করতে হবে, যদি ফাঁকা হয় তাহলে কি হবে, আর যদি ভর্তি থাকে তাহলে কি হবে। একটা কথা এখানেই বলে রাখা উচিত, সেটা হলো যখন এখানে মেল গ্যামেট এসে পড়ছে, তখনই অ্যাকচুয়ালি তার আগেই ঘটে গেছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। লিখে শেষ হয় না, মাইক্রো গ্যামেটোজেনেসিস মানে এই পোলিন গ্রেনই ঘটনা ঘটে গেছে। কখন? ওই ডেহিস করার মুহূর্তে।
যখন ওখান থেকে বেরিয়ে আসছে, অ্যান্থার থেকে যখন পোলেন গ্রেন ডেহিস করছে, ঝরে পড়ছে, তখন অ্যাকচুয়ালি যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটার একটা মাইটোসিস ডিভিশন হয়েছে। তার মানে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়েছে। এই দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস এরকম একটা স্পিন্ডেল আকার ধারণ করেছে, এরকম একটা স্পিন্ডেল আকার ধারণ করেছে, আর একটা নিউক্লিয়াস এরকম করে গোলমতো করেই রইল। এই টু সেলড কন্ডিশন, টু নিউক্লিয়েটেড কন্ডিশনও বলতে পারো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেল হিসাবেও আমরা এখানে বলেছিলাম বারবার 7 সেলড 8 নিউক্লিয়েটেড, তখন আমরা বলেছিলাম এগুলো অ্যাকচুয়ালি সেল না সেই অর্থে। কারণ সেল বলতে তুমি যা বোঝো সেটা হলো একটাই এখানে আছে, সেটা হলো এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী, এই গোটাটা। তার ভেতরে আবার সেল আছে এমন বলা যায় না, কিন্তু এগুলো সেলই বলা হয়। তেমন ওখানে টু নিউক্লিয়েটেড স্টেজ বলতে পারো, টু সেলড কন্ডিশনও বলতে পারো, যা ইচ্ছা, নিউক্লিয়েটেড বলাই ভালো হবে। তো এই অবস্থায় অ্যাকচুয়ালি এ এসে এখানে পড়েছে। তার মানে এখানে এরকম একটা স্পিন্ডেলের মতো, আর এখানে একটা গোল মতো, তাকে আমরা খানিকটা এগিয়ে দিলাম। এই যে গোল মতো যে আসছে না, আমরা এখানে দেখাচ্ছি, গোল মতো যে আসছে না, তাকে বলা হয় টিউব নিউক্লিয়াস। এই গোল মতো যে নিউক্লিয়াসটা আসছে তাকে বলা হয় টিউব নিউক্লিয়াস। আর এখানে এই যে স্পিন্ডেলের মতো যে নিউক্লিয়াসটা ছিল, সেটা আরেকবার মাইটোটিক ডিভিশন করার ফলে তৈরি হয়ে গেল দুটো মেল গ্যামেট। এই দুটো হলো অ্যাকচুয়ালি মাইক্রো গ্যামেটোজেনেসিস হয়ে গেল। এটার কি পরীক্ষায় পড়বে বলো? কারণ ওই যে ঝরে পড়ার মুহূর্তে এই একটা সেল মানে পোলেন গ্রেনের ভিতরে নিউক্লিয়াসটা একবার ডিভাইড করলো, যে দুটো নিউক্লিয়াস হলো, তার মধ্যে একটা টিউব নিউক্লিয়াস আর একটা জার্মিনাল নিউক্লিয়াস। ঠিক আছে, জার্মিনাল নিউক্লিয়াসটা একবার ভাগ হলো, দিয়ে তৈরি করে ফেললো দুটো মেল গ্যামেট। এই তো এইটুকু রয়েছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। এইটুকু আর পরীক্ষায় কি করে পড়ে? এবার যদি পড়ে, তাহলে আগে থেকে কার সঙ্গে ঘাটতে হবে, আগে থেকে কিছু আনতে হবে, তারপর দিতে হবে, না তো মানে লিখে বসাবে না, তাই না? যাক এবার দাও, তাহলে মাইক্রো গ্যামেটোজেনেসিস বুঝে গেলাম। তার মানে এখানে যখন পোলেন গ্রেন এসে পড়েছে, তখন বিষয়টা এরকম দাঁড়ালো যে এখানে দুটো মেল গ্যামেট রয়েছে, আর সঙ্গে রয়েছে আরেকটি নিউক্লিয়াস, যেটা টিউবের সামনে সামনে যাচ্ছে, যেটাকে আমরা টিউব নিউক্লিয়াস বলছি, যেটাকে আমরা টিউব নিউক্লিয়াস বলছি। ওকে, এবার মেল গ্যামেটের কাজ তো অবভিয়াসলি মেল যে জেনেটিক মেটেরিয়াল আছে তাকে ডোনেট করা। টিউব নিউক্লিয়াসের কি কাজ? দেখো, টিউব নিউক্লিয়াসটার কাজ হলো যে ড্রিল করা। মানে মানে হলো যে যদি ফাঁকা থাকে তাহলে তো খুব ভালো ব্যাপার, কোনো অসুবিধা নাই, পোলেন টিউব নাই, হুড় হুড় করে বেরিয়ে চলে এলো। যদি ভর্তি থাকে, তাহলে এখানে একটা ব্যাপার রয়েছে, যদি এখানটা ভর্তি থাকে তাহলে তো এখানে সেল দিয়ে ভর্তি করা আছে, তাহলে সেখানে সেলুলেজ পেকটিনেজ ক্ষরণ করতে হবে। সেই সেলুলেজ আর পেকটিনেজ, কারণ প্ল্যান্ট সেলের সেল বলে কি আছে আমরা জানি, সেলুলোজ আর পেকটিন আছে, মিডিল ল্যামেলায় পেকটিন আছে, আর বাকি ওভারঅল সেলুলোজ বেশি পরিমাণ আছে। তার মানে সেলুলোজকে ড্যামেজ করার জন্য সেলুলেজ, আর পেকটিনকে ড্যামেজ করার জন্য পেকটিনেজ, তাহলে দুটি এনজাইম লাগবে। সেই দুটি এনজাইমকে সিক্রেট করে, দুটো এনজাইমকে সিক্রেট করে অ্যাকচুয়ালি টিউব নিউক্লিয়াস। তাহলে টিউব নিউক্লিয়াসের যে জিন আছে, সেই জিন দ্বারা এগুলো সিক্রেশন হয়। তার মানে এই জায়গাটাই হিসাব মতো সেলগুলোকে ডাইলিউট করে দেবে, নষ্ট করে দেবে, আর সেই বরাবর পোলেন টিউব নেমে আসবে। পোলেন গ্রেন ওখানেই থাকে, পোলেন গ্রেন নেমে আসে না, শুধু পোলেন টিউব নেমে আসে, এবং তার সঙ্গে নেমে আসছে পিছন পিছন দুটো মেল নিউক্লিয়াস। সামনে সব সময় আছে টিউব নিউক্লিয়াস, তার টিউব নিউক্লিয়াসটাকে আবার এখানে করে দেবো, এইভাবে ও নেমে আসছে। ঠিক আছে, অবশ্যই পিছনে পিছনে নেমে আসছে দুটি মেল গ্যামেট, দুটি মেল গ্যামেট পিছনে পিছনে আসছে। এবার এর টার্গেট অবভিয়াসলি, এবার কোন দিকে ঢুকবে সেই অনুযায়ী নাম পড়েছি আমরা আগে। তার আগে এখানে একটা কথা বলে নি, সেটা হলো ক্যালসিয়াম, সুগার, বোরন, ইনোসিটল কমপ্লেক্স। দেখো, পোলেন টিউব যখন জার্মিনেট করছে তার প্রচুর এনার্জি লাগবে, প্রচুর এনার্জি লাগবে, এডিপি।
এনার্জি কারেন্সি বলেছিলাম না, বিভিন্ন দেশের কারেন্সির নাম আছে। তাহলে ওখানে এটিপি কে যখন আমরা এনার্জি কারেন্সি পড়ছি ক্লাস 9-এ, তাহলে তো কোথাও তাই বলা হচ্ছে যে ওটাও কারেন্সি। এটা লিভিং ওয়ার্ল্ডের জন্য কারেন্সি, যা খরচা করে অনেক কাজ করতে হয়। তাহলে এখানে অনেক এটিপি লাগবে, খরচা করতে হবে। আর সেটা অবভিয়াসলি স্টিগমা রিজিয়ন ডোনেট করবে তাকে। কারণ পুষ্টি উপাদান না পেলে পোলেন গ্রেন অত নিয়ে আসা নাই মেল গাছ থেকে, যে সমস্ত কিছু নিয়ে এসে জ্যামিনেট করতে পারবে। এখানে এই গাছটা পারমিশন দিয়েছে বলে জ্যামিনেট করতে পারছে, সুতরাং খাবার দাবার দেওয়ার দায়িত্ব এড়ে গেছে। তাহলে স্টিগমা রিজিয়ন থেকে সমস্ত খাবার দাবার দেবে, পোলেন টিউব গ্রো করবে সেই এনার্জি নিয়ে। বোঝা গেল? তাহলে টিউব নিউক্লিয়াস এখানে জিন রেখেছে, সেই জিন দিয়ে এই এনজাইম গুলো সিক্রেট করছে। ক্যালসিয়াম সুগার বোরন ইনোসিন্টার কমপ্লেক্স। দেখো যখন বোর্ডের খাতা দেখা হয় না, খাতা দেখার সময় একটা করে মডেল কি অ্যান্সার কি আছে আমাদের কাছে, মডেল অ্যান্সার কি আছে, সেই মডেল অ্যান্সার কিতে কিছু পয়েন্ট লেখা থাকে। সেই পয়েন্ট গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। একটা ছেলে, তোমরা প্রায়শই কি এসে বলো যে প্রচুর লিখে এসছি, প্রচুর লিখে এসছি, এমন মাস্টার হাতে খাতা কাছে না নাম্বার দেয় না। এরকম অভিযোগ প্রায় শোনা যায় যে আমি লিখে এসছি প্রচুর, নাম্বার দেয় না মাস্টার। অ্যাকচুয়ালি কি হয় যে এখানে যে কোনো অ্যান্সারের ক্ষেত্রে না কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্ট গুলোকে টাচ করতেই হবে। যেমন এখানে তুমি যদি পোলেন পিস্টির ইন্টারাকশন লিখছো, আর তুমি যদি ইনকম্প্যাটিবিলিটি আর ক্যালসিয়াম সুগার বোরন ইনোসিটল কমপ্লেক্স লেখনি, তো এমনিতেই ওখানে বলা আছে এই দুটো যদি টার্ম যদি না উল্লেখ থাকে, সে যত ইচ্ছা ইতিহাস লিখেছে, তো সেখানে নাম্বার কাটা যাবে। ইভেন হাফ নম্বরও পেতে পারে, কিছু নাও পেতে পারে, দুপাতা লেখার পর কিছুও না পেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে এক্সামিনারের উপর। সে দিয়ে দিলে কাউকে কিছু বলার নেই, সে যদি দিয়ে দেয় আর কাউকে কিছু বলার নেই। সে যদি মনে করে দেবো না, তো নাই দিতে পারে, এতে কিছু বলার নাই কাউকে। বোঝা গেল? যেমন মাধ্যমিকে এবারে ধরো একটা এসেছিল এরকম, যে একটা জঙ্গলের মধ্যে ধরো বহুদিন বাঘেরা খেতে পায়নি, এত গল্প করেনি কোশ্চেনটার। ব্যাপারটা হলো এরকম যে অনেকদিন বাঘেরা খেতে পায়নি, সেই অবস্থায় একটা হরিণ এসছে। তাহলে কি ধরনের পপুলেশন ইন্টারাকশন দেখা যাবে? তো দেখো এখানে ইন্ট্রা স্পেসিফিক আর ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন দেখা যাবে। কারণ এখানে হরিণ পালাতে চাইবে, বাঘ তার পিছনে নিশ্চয় ছাড়বে না। তাহলে বাঘের সঙ্গে হরিণের একটা ফাইট হবে এখানে। ফাইট মানে তো সবসময় এরকম করে করতে হবে নয়, পালিয়ে গিয়েও ফাইট হতে পারে, পালিয়ে গিয়েও ফাইট হতে পারে। হরিণ যদি চকমা দেয় একে, তাহলে ওটাও ফাইট, যে ফাইটে বাঘকে হারালো। সবসময় যে যুদ্ধ করে জিততে হবে এমন নয়, বুদ্ধি কাটিয়েও যেতে দিতে পারে। আর অবভিয়াসলি একটা হরিণ কতদিন পরে পেয়েছে, আর 4-5টা বাঘ আছে, তাহলে মারপিট তো নিজেদের মধ্যেও হবে। তাহলে সেখানে বলে দেওয়া আছে ইন্ট্রা স্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক কম্পিটিশন, মানে এই দুটো পয়েন্ট লিখতে হবে, লিখলেই 2। এবার অনেক ছেলে দেখা গেল এত বড় ইতিহাস লিখেছে, অথচ ওই দুটো কথা কোথাও উল্লেখ নেই, মানে হিসাব মতো 0। আবার একটা ছেলে লিখেছে ধরো শুধু ওই অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি, বাংলাতে করলে এটা হবে ওই দুটো টার্ম শুধু, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন আর ইন্টার স্পেসিফিক কম্পিটিশন হবে, জাস্ট 2 নম্বর। বুঝতে পারছো যে এই তোমরা লিখে এসে স্যাটিসফাই হও, কিন্তু নাম্বার পেয়ে স্যাটিসফাই হও না, এই কারণের জন্য। কারণ তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনে কি চাইছে, আর কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করতে গেলে কোন পয়েন্টটা লাগবেই লাগবে। আর সেই রকম জায়গায় এখানে সেই রকম ধরনের দুটো পয়েন্ট যা তোমাকে এখানে 3 নম্বর দিতে সাহায্য করবে। এইগুলো ছাড়া তুমি অসম্ভব পাবেই না। এই কমপ্লেক্সটা না তৈরি হলে কখনো পোলেন গ্রেন জার্মিনেট করলেও সে গ্রোই করবে না, শুধু জার্মিনেশনই হবে। ছোলা মটর যেমন জার্মিনেট করে না, অঙ্কুরটা বেরোয়, তারপরেও কিন্তু অনেক ফান্ডামেন্টাল জিনিসপত্র লাগবে তার, তারপরে সে কিন্তু গাছ হবে, নাহলে হবে না। তোমার ওই ডিসেই নষ্ট হয়ে যাবে 2 দিন পর। তাহলে পোলেন গ্রেন গুলোকে জার্মিনেট করে দিল আর ভাবলো ছেড়ে দিলাম হয়ে গেল, তা হবে না। কারণ তাকে ওই এনার্জিটা জুগিয়ে যেতে হবে, আর সেটাই কমপ্লেক্সটা যোগাবে। কমপ্লেক্সটা পারমিশন দেবে, বোরন আছে, ইনোসিটল আছে। এই কমপ্লেক্স এখানে এই যে স্টাইল আর স্টিগমা রিজিয়ন থেকে সিক্রেশন হয়, যা তাকে ক্রমাগত পারমিশন দিয়ে যাচ্ছে গ্রো করো। সবাইকে দিচ্ছে একসঙ্গে, এবার যে ফার্স্ট হবে সে হবে, সেটা আলাদা কথা। তাহলে 5টা থাকলে দেখা গেল 25টা নেমে আসছে। বোঝা গেল? 5টাও নেমে আসতে পারে, মানে পোলেন টিউব আর কি। হ্যাঁ, সেটা বলা মুশকিল, কতগুলো এসে পড়েছে কে জানে, তা আমি কি করে বলবো। অথচ 5টা যে একটা নেমে আসছে এমন হতে পারে, কম্পিটিশনই নেই। এটা কে বলতে পারে, তাই না? এটা তো বলা যাবে না, তো হতে পারে এরকম। বোঝা গেল? তাহলে ক্যালসিয়াম সুগার বোরন ইনোসিটল কমপ্লেক্স ফর্ম করলো, পোলেন টিউবটা এগিয়ে আসছিল, এই ব্যাস এগিয়ে আসা পর্যন্তই কাজ শেষ।
কারণ আমাদের পড়ার বিষয় পোলেন পিস্টিল ইন্টারাকশন। ইন্টারাকশন তো শেষ, এখানে এখানে ইতি, মানে এই টপিকের এখানে ইতি। কারণ এখানে তো এরপরে আর দরকার নাই, ইন্টারাকশন তো হয়ে গেছে। এরপর তো আসবে যেটা, সেটা হলো ফার্টিলাইজেশন, নেক্সট টপিক। অবশ্যই এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ডাবল ফার্টিলাইজেশন। ক্লিয়ার? বলো বলো, পোলেন পিস্টিল ইন্টারাকশন বুঝতে পারলে? যদি বুঝে যাও তাহলে আমাকে পারমিশন দাও, নেক্সট টপিক এগিয়ে। ঠিক আছে, দেখো তাহলে আমরা যেহেতু ফার্টিলাইজেশন পড়বো, তাহলে এতক্ষণ কি হলো? এতক্ষণ যেটা হলো সেটা হলো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। যত ঘটনা ঘটে গেল এর মধ্যে এই 3 দিন ধরে, যা ঘটনা ঘটেছে সে সবটাই প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। ইভেন পলিনেশন প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, ইভেন পোলেন পিস্টিল ইন্টারাকশন প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। এবার হবে ফার্টিলাইজেশন, বোঝা গেল? তাহলে ফার্টিলাইজেশন হতে গেলে আমাদের প্রথমেই একটি এমব্রায়ো স্যাক আঁকতে হবে। এমব্রায়ো স্যাকের মধ্যে আমরা জানি একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মাঝে আছে এখানে, যেটাকে আমরা এগ বলছি, এবং এর পাশে দুদিকে দুটো সাইনার্জিডস আছে, সহকারী কোষ আছে। দুটো নিউক্লিয়াস এখানে এসে হাজির হয়েছিল, যে দুটো নিউক্লিয়াস হলো পোলার নিউক্লিয়াই, তাই তো? পোল থেকে এসেছিল সেই জন্য পোলার নিউক্লিয়াই। আর নিচের দিকে এরকম 3টে সেল ছিল, যে 3টে সেল ছিল অ্যান্টিপোডাল সেল, তাই তো? আর এদের বাইরের দিকে ওভারঅল ছিল, সেটা হলো যদি অ্যাটেগমিক হতো তাহলে আঁকার দরকার ছিল না, তবু একটা ইন্টিগুমেন্ট আমরা এঁকে রাখছি যাতে সবকিছু বোঝার সুবিধা হয়। তাহলে এখানে একটা ইন্টিগুমেন্ট ছিল, ইন্টিগুমেন্ট আর এমব্রায়ো স্যাকের মাঝখানে নিউক্লিয়াস ছিল, তাই তো? এই গোটা বিষয়টা ছিল। এবার এখানে এসো, পোলেন গ্রেন এসেছে এবং পোলেন গ্রেন এবার ভাবছে কোন দিকে ঢুকবো। তাহলে যদি এই দিকেই ঢুকে পড়ে তাহলে অবশ্যই সেটার নাম হবে পোরোগ্যামি। তাহলে পোরোগ্যামি, পোর দিয়ে ঢুকছে, তাহলে পোরোগ্যামি। ফার্টিলাইজেশন লিখতে গেলে অবশ্যই লিখতে হবে, আগে থেকে শুরু করতে হবে, দিয়ে লিখতে হবে। আগে থেকে তো শুরু করাই আছে, এইসব জিনিস তোমাকে বলে নিতে হবে আগে, যা আমরা অলরেডি একটা ম্যাচিওর ওভিউলের গঠনে পেয়েছি। সেই গোটা ঘটনা তোমাকে বলে নিতে হবে, তারপরে শুরু হচ্ছে কিন্তু হিসাব মতো। তুমি যখন লিখবে এখান থেকে শুরু করবে না, তোমার লেখা শুরু হবে আগে থেকে, যেখানে তোমাকে বলে দিতে হবে সবটা। আমি যখন এঁকে দিলাম, আমাদের বলাই আছে আগে থেকে, ওই জন্য আমি বললাম না, কিন্তু তোমাকে লিখতে হবে খাতায় যে একটা ডিম্বক তৈরি হয়েছে যার ভেতরে এই আছে, মানে 7 সেলড 8 নিউক্লিয়েটেড স্টেজ আছে, ইন্টিগুমেন্ট আছে, নিউসেলাস আছে, এটা ওটা সেটা যা আছে বলে দেবে। তারপরে শুরু হচ্ছে পোলেন টিউব, এই যে এলো এত খাটাখাটনি করে, এগুলো বলে দিতে হবে, মানে সব না, জাস্ট ছুঁয়ে যাবে। এরপর তাহলে পোরোগ্যামি হলো, যদি মাইক্রোপাইলেন দিয়ে ঢুকে যায়, তাহলে এই দিক দিয়ে যদি ঢুকে যায় তাহলে পোলেন টিউবটা, তাহলে সেক্ষেত্রে আমরা পোরোগ্যামি বলবো। আগের দিনই হয়েছিল। এবার দেখা গেল যে পোলেন টিউবটা এদিকে ঢুকছে না, পোলেন টিউবটা এদিকে চলে এসছে, দিয়ে চালাজাল রিজিয়ান দিয়ে ঢুকছে, কিন্তু জানি আমরা চেষ্টা করে ওইদিকে লাভ নাই কিছু, এদিকে ঢুকতে পারবে না। তাহলে গোটা নিউসেলাস ঘুরে ঘুরে এসে ওকে এই দিক দিয়েই ঢুকতে হবে, তাহলে চালাজোগ্যামি। তাহলে এখানে লিখলাম চালাজোগ্যামি। আর যদি কেউ ভাবে ডনের মতো করে ঢুকে যাবো, তাহলে এইদিকে ঢুকে গেল, অথচ বলো ডন, ডনগিরি অন্য জায়গায়, কারণ ঢুকতে হবে তোকে সেই সাইনার্জিস দিয়ে, কারণ ওখানেই একমাত্র পারমিশন দেওয়া আছে, বাকি জায়গায় তো ব্লক করা আছে, কারণ অ্যান্টিপোডাল সেল দিয়ে ঢুকতে পারবে না, আর এখানে এমব্রায়ো স্যাকের কোনো দিক দিয়ে ঢোকার কোনো অপশন নেই। তার মানে সেক্ষেত্রে সেটাকে বলা হলো মেসোগ্যামি। তাহলে পোলেন টিউব কোন দিক দিয়ে প্রবেশ করবে এমব্রায়ো স্যাকের মধ্যে, সেই অনুযায়ী নির্ভর করছে এখানে পোরোগ্যামি, মেসোগ্যামি এবং চালাজোগ্যামি। ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেছিল। আচ্ছা, তাহলে পোলেন টিউব যখন ভেতরে ঢুকছে, আমরা বলেছি সাইনার্জিস দিয়ে ঢুকবে, তাই তো? তাহলে সাইনার্জিস দিয়ে ঢুকছে, তাহলে যখনই সাইনার্জিস দিয়ে ঢুকবে, আমরা সামনে একটা টিউব নিউক্লিয়াসকে কিন্তু এতক্ষণ রেখেছি, হ্যাঁ? তাহলে এখানে ডবল লাইন করো এখন তুমি মনে মনে, আমি আর করলাম না। পোলেন টিউব, টিউব নিউক্লিয়াসের কাজ ছিল শুধুমাত্র ওকে এন্ট্রি করিয়ে দেওয়া, ওকে এন্ট্রি করিয়ে দেওয়া।
তো এন্ট্রি তো করে দিয়েছে। পৃথিবীর নিয়মই এরকম নিষ্ঠুর, বুঝলেন? যার কাজ শেষ সে শেষ। তো এর কাজ তো মিটে গেছে, তাহলে একে রেখে আর কি লাভ? তাহলে টিউব নিউক্লিয়াস ওখান থেকে ডিজেনারেট করে গেল, নষ্ট হয়ে গেল, আর টিউবটার সামনের পোর্শনটা এইভাবে এইভাবে নষ্ট হয়ে গেল, ওপেন হয়ে গেল। পিছনে আসছিল দুটো মেল গ্যামেট, তাহলে সেই মেল গ্যামেট দুটো এখানে রিলিজ করে গেল। আসছি আসছি, পরে ধরবো, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, পরে ধরবো। তাহলে এই মেল গ্যামেট দুটো এখানে রিলিজ করে গেল। ঠিক এই মুহূর্ত থেকে কি হবে একটু ভালো করে শুনবেন। যখনই এখানে টিউব ঢুকেছে, পোলেন টিউবটা ঢুকেছে, আর পোলেন টিউব নিউক্লিয়াস যখনই নষ্ট হয়ে গেছে, তখনই যে দুটো নিউক্লিয়াস এখানে N+N ছিল, সেই দুটো নিউক্লিয়াস পরস্পর ফিউজ করে গেল, হয়ে গেল ডেফিনেটিভ নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস, বাংলায় বলা হয় নির্ণীত নিউক্লিয়াস, টুয়েন। তাহলে এখানে যেটা হলো সেটা হলো ফার্স্ট ফিউশন। ফার্স্ট ফিউশন হয়ে গেল, একটা এন এর সঙ্গে একটা এন ফিউজ করলো, দুটো নিউক্লিয়াস ফিউজ করলো, তো এটাকে ফিউশন বলবো আমরা। প্রথম ফিউশন হয়ে গেল, সেজন্য ফার্স্ট ফিউশন বলছি আমরা। ঠিক আছে, তার মানে এখানে N+N-টাকে আমরা এখানে মুছে দিলাম, আর এখান থেকে আমরা করে দিলাম একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস, যা এখন আর পোলার নিউক্লিয়াই না, অবশ্যই এখন তার নাম ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর এখান থেকে একটি মেল গ্যামেট দ্বারা এখানে ফিউজ করবে, তার মানে যেটা 2N সেটা এরপর হবে 3N। তাহলে একটা মেল গ্যামেটকে এখান থেকে মুছলাম। তাহলে এখানে যে 2N এর সঙ্গে যে 3N হলো, সেটা হলো অ্যাকচুয়ালি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। দেখা যাচ্ছে, অনেকক্ষণ পরে মনে পড়লো। এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস বলেছিল একটু বড় করে লেখার জন্য, ঠিক আছে? এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, আর যে নিউক্লিয়াসটা আমরা এখানে লিখছি 3N, হয়েছে কি অ্যাকচুয়ালি একটা 2N এর সঙ্গে একটা মেল নিউক্লিয়াস ফিউজ করেছে, একটা মেল নিউক্লিয়াস ফিউজ করেছে, দিয়ে 3N হয়েছে, তাই তো? তাহলে এটাকে আমরা অবশ্যই সেকেন্ড ফিউশন বলতে পারি। আরেকটা ফিউশন হয়ে গেল, অবশ্যই আমরা এটাকে বলবো সেটা হলো ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন অঙ্গজ নিষেক, এটা ঠিক নিষেক যা বলে তা বোঝায় মেল এবং ফিমেল গ্যামেট ফিউজ করলে, কিন্তু যেহেতু এখানে মেল গ্যামেটের ইনভলভমেন্ট আছে ফিমেল নিউক্লিয়াসের সঙ্গে, নট ফিমেল গ্যামেট, সেই জন্য আমাকে এটা ফার্টিলাইজেশন বলতেই হবে। তবে এটা ঠিক রিপ্রোডাক্টিভ না, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন, অঙ্গজ নিষেক হলো। আর একটা নিউক্লিয়াস এখানে পড়ে আছে, সেই নিউক্লিয়াসটা এর সঙ্গে ফিউজ করবে, দিয়ে তৈরি করবে 2N। তার মানে এগ তখন হয়ে যাবে জাইগোট 2N। তার মানে এখানেও একটা মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেটের ফিউশন আছে, তার মানে এখানে আমরা লিখছি থার্ড ফিউশন। অবশ্যই আমরা এখানে লিখতে পারি রিপ্রোডাক্টিভ ফার্টিলাইজেশন, রিপ্রোডাক্টিভ ফার্টিলাইজেশন, রিপ্রোডাক্টিভ ফার্টিলাইজেশন। গোটা ঘটনাটা ডাবল ফিউশন, ট্রিপল ফার্টিলাইজেশন। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া আলোচনা করো, অথবা বললো ডাবল ফার্টিলাইজেশন ট্রিপল ফিউশন, দ্বিনিষেকের ক্ষেত্রে এটি বর্ণনা করো। ঠিক আছে, তাহলে ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন। গোটা ঘটনাটা যাকে আমরা দ্বিনিষেক বলছি। মানে দাঁড়ালো এখানে ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, এখানে সেকেন্ড ফিউশন লিখেছি, এখানে থার্ড ফিউশন লিখেছি, এই দুটোকে না তুমি চেঞ্জ করতে পারো, মানে এমন নয় যে এটা আগে ওইটা পড়াবে। অ্যাকচুয়ালি দুজন দুপথে গেছে, দুজন একই সঙ্গে দুটোকে ফিউজ করছে প্রায়, মানে এবার সেটাকে এইটা সেকেন্ড ওটা থার্ড তুমি পাল্টে দিলে কিছু আসে যায় না, কারণ তুমি এটাকে সেকেন্ড লিখতে পারো, এটাকে থার্ড লিখতে পারো, তাতেও কিছু অসুবিধা নেই। কিন্তু অবশ্যই এটা রিপ্রোডাক্টিভ, এটা ভেজিটেটিভ, ওই নিয়ে আর কোনো চেঞ্জ হবে না। তখন তিনটে ফিউশন এখানে হচ্ছে, অবভিয়াসলি ফার্স্ট ফিউশন এটা, সেকেন্ড থার্ড এর মধ্যে তুমি অল্টারনেট করতে পারো, সেকেন্ড আর থার্ড এর মধ্যে তুমি অল্টারনেট করতে পারো, যেটা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
কারণ কি বললাম, যে দুটোই তো একই সঙ্গে হচ্ছে। এবার আমরা তো একসঙ্গে লিখতে পারবো না, আমার তো আগে পরে লিখতেই হচ্ছে। তাহলে এখানে একটা ফিউশন, এখানে একটা ফিউশন, এখানে একটা ফিউশন, সেই জন্য ট্রিপল ফিউশন। আর এখানে একটা ফার্টিলাইজেশন হয়েছে মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেট, আর এখানে মেল গ্যামেটের সঙ্গে একটি 2n ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াসে ফিউজ হয়েছে, সেই জন্য এখানেও একটা ফার্টিলাইজেশন হয়েছে, সেই জন্য একে ডাবল ফার্টিলাইজেশন বলা হচ্ছে। গল্প শেষ? না না, গল্প শেষ মানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস বাকি আছে, যার জন্য একদিন লাগবে। সব একদিনে খাবো বললে হবে নাকি? এতেই 2 চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, ভেবে দেখেছো? পেজ নাম্বার 72 যদি সাঁতরার বই হয় আর নতুন বই হয়, আর না হলে একটু আগে পরে থাকবে, সব বইতেই আছে। ঠিক আছে, সেটা হলো ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। বড় করে আছে, কাউরি খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু স্বপরাগযোগেরটা কিন্তু ছোট করে আছে, হ্যাঁ, সেটা একটু মাথায় রেখে, সেটা আবার ছোট করে যেন বাদ চলে যায় না। কি করতে হবে? সব পয়েন্টই করতে হবে। কেন কেন বলছি, কারণ ডাইক্লিনি 2 নম্বরে আসবে না, কিন্তু আসবে যেটা, সেটা হলো প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি, এই দুটো খুব আসে, মানে রেটিং আছে ভালো আর কি। প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি খুব আসে। আর এখানে আসবে যেটা হার্কোগ্যামিও আসে মোটামুটি, আর এখানে অংশ মিলন বেশ ভালো আসে, আগেও বলে রেখেছি। তাহলে এখানে আবার বলছি, প্রোট্যান্ড্রি ওই ইয়ের মধ্যে আছে গো, ওই ডাইকোগ্যামির মধ্যে আছে, বিষম পরিণতির মধ্যে আছে। প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি খুব আসে পরীক্ষায়, শর্ট কোশ্চেন থেকে মানে এমসিকিউ থেকে 1 নম্বর, সব রকম ধরনের কোশ্চেনে এই কোশ্চেনটা আসতে পারে। তাহলে বললাম ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য 3 নম্বরে করতে হবে। তার মাঝে যেগুলো পয়েন্ট আছে তুমি তো দেবে 3 নম্বরে এলে, কিন্তু আমি বলছি 2 নম্বরে কোনগুলো বা 1 নম্বরে কোনগুলো আসবে। প্রোট্যান্ড্রি আসবে, প্রোটোগাইনি আসবে, হার্কোগ্যামি আসবে, আর এইখানে নিচের দিকে এসে ক্লিস্টোগ্যামি বা অনুস্মিলন আসবে। এবার পুরনো বইয়ে স্বপরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্যটা নাও থাকতে পারে, বোঝা গেল? বলছি পুরনো বইয়ে স্বপরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য নাও থাকতে পারে, চাপ নেওয়ার দরকার নেই, নোটস পাঠিয়ে দিয়েছি সেখানে আছে। ঠিক আছে, চলো চলো, স্বপরাগযোগের সঙ্গে ইতর পরাগযোগের পার্থক্য তো আগেই বলে রাখতে বলেছি, 73 পেজে রয়েছে। এটা পরীক্ষায় আসবে না, কিন্তু আসবে যেটা এর সুবিধা আর অসুবিধা, ওগুলো বলে রেখেছি আগের দিন। পোল এন্ড পিস্টিল ইন্টারাকশন ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, পোল এন্ড পিস্টিল ইন্টারাকশন পরীক্ষা খুব আসে, সবটাই লিখতে হবে। হ্যাঁ, এখানে সবটাই লিখতে হবে, মানে এখান থেকে 10 নম্বর, 10 নম্বর পর্যন্ত পয়েন্ট আছে। 10 নম্বর পয়েন্টে মোটামুটি কম বেশি সব লিখতে হবে। সবটা পড়ে গেলে কি সবটা লিখতে পারবে নাকি? তা তো পারবে না, এমনি যা বাদ যাবে তাই বাদ, আলাদা করে বাদ দেওয়ার কিছু নাই। বোঝা গেল? শুধু তোমার একটা কাজ রয়েছে এর মাঝে, সেটা হলো এর মধ্যে ইনকম্প্যাটিবিলিটি বিষয়টাকে ঢুকে নেওয়া সুন্দর করে একটা পয়েন্টে। মানে এই গোটা জিনিস করতে হবে না, ভালো করে মন দিয়ে শোনো। বলছি সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি, এটা আলাদা করে 3 নম্বরের কোশ্চেন যদি আসে, তাহলে তো হয়ে গেল লিমিটেশন, এখান থেকে শুরু হলো, এখান থেকে তোমাকে লিখতে হবে বাকিটা সব, মানে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক এসব করে। বারবার বলছি, বুঝতে অসুবিধা হলে তুমি বই থেকেই পড়বে, এবার নোটটাকে ফলো করে নেবে, তাহলে বুঝতে পারবে ঠিক ঠিক কোন জায়গাটাকে পড়তে বলা হচ্ছে। তাহলে যদি বলছি সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি 3 নম্বরের কোশ্চেন আসছে, তাহলে তো এটা নিয়েই পড়ে থাকতে হবে, সেখানে পোলেন পিস্টিল ইন্টারাকশনে যাওয়ার দরকার নেই। আর যদি পোলেন পিস্টিল ইন্টারাকশন আছে, তাহলে অবশ্যই সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটিকে যোগ করে নিতে হবে 2 লাইনে, তখন আর ওই গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক আঁকা ঝোঁকা হ্যান ত্যান কিছু করতে হবে না। বুঝতে পারলাম? ঠিক আছে, না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, সব বুঝতে পেরে গেছে। চলো তাহলে ভালো কথা, নেক্সট চলে এসো 76 পেজ নাম্বার। সেখানে আছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। এখানে দেখলে বুঝতে পারবে যে মাইক্রো গ্যামেটোজেনেসিস কোথা থেকে কোথা পর্যন্ত টেনেছে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, মানে আগে থেকে নিয়ে তারপর টেনে গেছে, সেই জন্য অত দূর পর্যন্ত পেয়েছে। হ্যাঁ, আমরা 2 পয়েন্টে যেখানে শেষ করলাম, কারণ আগের পয়েন্টগুলো আগে থেকেই বলা ছিল, সেই জন্য মাইক্রো গ্যামেটোজেনেসিস না পড়লেও চলবে। মানে এবার তুমি যদি ভাবো মাইক্রো গ্যামেটোজেনেসিস পড়লামই না আমি, তাহলে কি করে ফার্টিলাইজেশন হবে, তাই না? মানে সেই হিসাবে তুমি বাদ দিতে পারবে না। কিন্তু যদি 3 নম্বরে বলো মাইক্রো গ্যামেটোজেনেসিস আসবে, আমি বলো আসবে, বোঝা গেল? কিন্তু তুমি পোলেন গ্রেনকে জ্যামিনেটই করালে না, দুটো গ্যামেটই তৈরি হলো না, তাহলে ফার্টিলাইজেশন কি করে হবে? কারণ ফার্টিলাইজেশন বলার আগে তো তোমাকে একবার তো বলে নিতেই হবে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে কি হয়েছে, গ্যামেট কিভাবে তৈরি হয়েছে সেটা বলে নিতে হবে, তারপরে গ্যামেট মানে ফার্টিলাইজেশনে আসতে হবে। বোঝা গেল?
তাহলে এখানে দুটোই বাদ গেল হিসাব মতো, কারণ একটা আগেই বলা আছে। পেজ নাম্বার 78, সেখানে এই যে মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক বিষয়গুলো আগের দিন আলোচনা হয়ে গেছে। এই সব আলোচনার মধ্যে তোমাকে আসার দরকার নাই, কারণ তুমি তো টেট্রাস্পোরিক কি পড়ছো, বাকিগুলো পড়ো নাই। এটা টেক্সট বুক, সেই জন্য সব দেওয়া আছে। চুপ করো। বোঝা গেল? মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক এসব তোমার পরীক্ষায় আসবে না, কারণ তোমাকে টিপিক্যাল টাইপ পড়তে হচ্ছে। আর যেটা হলো টেট্রাস্পোরিক, এগুলো টেক্সট বুক বলে সব দেওয়া আছে, আমরা পড়িয়ে দিয়েছি। নিষেক অবশ্যই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন নিষেক। তিন, হ্যাঁ এই না তিন কেন, পাঁচ আসতে পারে, কারণ এই চ্যাপ্টার থেকে আর পরের চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। তো 5 এবার ডাইরেক্টলি কি আসবে, 4 আসতে পারে, ম্যাক্সিমাম 4-এর বেশি কোশ্চেন হয় না। 12-এ 4-এর বেশি কোশ্চেন হয় না, মানে 5 নম্বরের কোশ্চেন আছে কিন্তু 4+1, মানে একটা বড় একটা ফ্ল্যাট কোশ্চেন 4-এর বেশি হয় না ম্যাক্সিমাম, ওটা তাও। হ্যাঁ, 3-এই ম্যাক্সিমাম শেষ হয়ে যায় সব। বোঝা গেল? তবে ওই যে 3টে কোশ্চেন করতে হয় 5 নম্বরের, তার মধ্যে এটা আছে, মানে এই চ্যাপ্টার থাকতে পারে। এর সঙ্গে হিউম্যান রিপ্রোডাকশনের অর আছে। ওকে, চলো। কিন্তু কখনোই ভেবে যাবে না আমি এটা বাদ দিয়ে দিলাম, শোনো হিউম্যান রিপ্রোডাকশন করবো, ওইটা থেকে আমি করে যাবো, ওইখান থেকে 3 নম্বর কোশ্চেন করবো। এরকম করে হয়? এরকম করে কখনো হয়? কারণ তুমি এই গোটা চ্যাপ্টার বাদ দিয়ে চলে গেলে, যে দেখা গেলো 3 নম্বরের কোশ্চেন কমন পাবে না তো, 3 নম্বরের কোশ্চেনে কমন পাবে না। আবার হিউম্যান রিপ্রোডাকশন থেকে এমন একটি কোশ্চেন দিয়েছে যে তাকে তুমি উদ্ধার করতে পারবে না। ব্যাস, এরকম করে যাওয়া যাবে না। হ্যাঁ, এরকম করে অ্যাটলিস্ট যাই হোক ভালো পরীক্ষা হবে না। সুতরাং সমাগে সব পড়ে যেতে হবে। আচ্ছা, দিনেশের প্রক্রিয়া কি বলবো, সবই লিখতে হবে, এখানে বলা বললি কিছু নাই, সব লিখতে হবে। সব বলে যে মানে প্রশ্নটা আনছো না সব, হ্যাঁ তো নোটটাকে ফলো করো, তাহলে বুঝতে পারবে কতটা কমিয়ে দিচ্ছি। মানে যা যা বলার সে তো বলতেই হবে না। তুমি এই তোমাকে অ্যাটলিস্ট পোলেন টিউব ঢোকা, মানে তার আগে গ্যামেট তৈরি করা বলতে হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট কিভাবে তৈরি হলো, আর তারপরে এই যে পোরোগামী, মেসোগামী, চারোজোগামী এসব বলতেই হবে। পোলেন টিউব ঢুকলো, তারপরে 3টে ফিউশন বা 2টো ফার্টিলাইজেশন হলো, এগুলো তোমাকে বলতে হবে। এটা তো এইটাই লেখা আছে এখানে। এবার এবার এইটুকু লিখতে গিয়ে যদি বড় হয় কিছু করার নেই, এটুকু তো হবে। মানে তুমি কি বাদ দেবে এখান থেকে, বাদ দেওয়ার তো কিছু নেই, প্রসেসটা তো তোমাকে লিখতে হবে। সেই জন্য আমি এখানে বাদ দেওয়া দিয়ে কিছু করছি না। যারা বাদ দিতে চাইছে তো নোটটা ফলো করলেই পারবে, কিন্তু আমি বলছি বই পড়তে। হলো? আচ্ছা দাঁড়াও, এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে। হ্যাঁ, সেটা হলো এই যে দ্বি নিষেক প্রক্রিয়াটি কি আবিষ্কার করেছে? 80 পাতায় যে নওয়াসিন ভদ্রলোকের নাম লেখা আছে, ভদ্রলোক মানে সায়েন্টিস্ট আর কি। হ্যাঁ, এই নওয়াসিনের নামটা পড়ে রাখবে, হ্যাঁ, কারণ এটা পরীক্ষায় আসবে, আসে। ঠিক আছে, আবার নওয়াসিন কি করে দেবে জানো, বলছি নওয়াসিন এই নামটা করে রেখো, কারণ পরীক্ষায় আসে। হ্যাঁ, এখন বলে যাচ্ছি, তখন কিন্তু আর ব্যাস 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 ব্যাস। এরপরে যা আছে সেটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, একবার শুনে নেবে এরপর কি হবে। মানে আগামী পর্বে কি হতে চলেছে, মানে গত পর্বে কি হয়েছে সেটা বলা হয়, এবার আগামী পর্বে কি হতে চলেছে সেটা হলো যে এখন সামনের দিনে যা পড়বো সেটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। আর সেখানে দেখবো আমরা যে এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস কিভাবে এন্ডোস্পার্ম তৈরি করলো, আর জাইগোট কিভাবে এমব্রায়ো তৈরি করলো। কারণ এর মধ্যে একটা এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে, আর তার খাবার দাবার থাকবে এই গোটা অংশ জুড়ে। এবার বিষয় হলো খাবার দাবার কেন লাগবে, তার কারণ প্রথম দিনই তো তুমি তো আর মাটি দিয়ে দেবে না, বা মাটিতে দিয়ে দেবে না। এখন হয়তো বছর খানেক তুমি কৌটোর মধ্যে ভরে রাখবে, বস্তার মধ্যে ভরে রাখবে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, কে জানে কি ঠিকানা লেখা আছে তার কপালে, তাই না? যে বীজটা তৈরি হচ্ছে সেই বীজটা যে কবে মাটি পাবে কে জানে, আদৌ মাটি পাবে না পেটে যাবে তাও তো জানা নাই। বলছি ছোলা মটর কটার মাটি পাবে, সব তো পেটেই যাবে, তাই না? তো যাই হোক, অপেক্ষা তো মাটি দিয়েছে। এবার তাহলে যতদিন তুমি কৌটোর ভরে রাখবে ততদিন তো তাকে বেঁচে থাকতে হবে, তো ততদিন তার খাবার লাগবে, তা সেই খাবারটাকে স্টোর করে দিতে হবে, মা তার বডি থেকেই করে দেবে স্টোরটা। বোঝা গেল? তো সেটা আমরা পরদিন পড়বো, যে কিভাবে খাবার তৈরি হচ্ছে আর কিভাবে এই জাইগোটটা এমব্রায়ো তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে ফল কিসে ফলে পরিণত হলো, ও বীজে পরিণত হলো, ওদের একটু ব্যবস্থা করে দিতে হবে, দিয়ে নেক্সট দিনকে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে, আর ঠিক তারপরের দিনকে আমাদের এক্সামটা হবে। হ্যাঁ মানে তাই তো হলো। আরে, বলছি নেক্সট দিন যদি চ্যাপ্টারটা শেষ হয় তারপর দিন তো এই রিপ্রোডাকশন ইন অর্গানিজমের পরীক্ষা হবে।
এটাই তো হলো মিলে ঝুলে। দেখো হিসাব করে তাই হবে মোটামুটি। হ্যাঁ, গুড নাইট।